আজকে আপনি দেখতে যাচ্ছেন 2026 বিশ্বকাপের ফাইনাল মেটলাইফ নিউ জার্সি স্টেডিয়াম থেকে স্পেন ভার্সেস আর্জেন্টিনা রাত 1টায় কিক অফ। হোয়াট অ্যান্ড হিস্টোরিক ম্যাচ, যেই ফিনালিসিমা ডেস্টিন ছিল আমাদের জন্য। 19 বছর আগে যে ফিনালিসিমার স্ক্রিপ্টটা লেখা হয়েছিল লিওনেল মেসি, লামিন ইয়ামালের সেই ছবির মাধ্যমে, সেই ফাইনালটা, দ্যাট ডেস্টিন ফাইনাল, আমরা এই শতকের মধ্যে সম্ভবত এটাকে মোস্ট অ্যান্টিসিপেটেড বলা যাবে কিনা আমি জানি না, বাট দ্য মোস্ট হাইপলি, মোস্ট বিল্ড আপ ফাইনাল অফ দ্য সেঞ্চুরি ইজ প্রবলি স্পেন ভার্সেস আর্জেন্টিনা। যে কথায় বলে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এই ভাগ্যটা ছিল আমাদের। এবং স্পেন আর আর্জেন্টিনা যেই ফাইনালটা খেলবে, সেখানে স্পেনের একটা জার্নিও তো রয়েছে। মানে গ্রুপ স্টেজ থেকে হিসেব করলে সেমিফাইনাল, এরপরে এসে ফাইনাল, পুরো জার্নিটাতে স্পেন ওই যে কাবো ভের্দের সঙ্গে হোঁচট খেয়ে শুরু করলো, 4 গোলে উড়িয়ে দিল সৌদি আরবকে, উরুগুয়ে, এরপর অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়ামকে বাদ করে ফ্রান্সের বিপক্ষে ওই যে Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। একেবারে ক্লিনিক্যাল ম্যাচটা তারা খেলেছে লা রোখা। সেই লা রোখা ফাইনালে আর্জেন্টিনাকে ডিল করবে কিভাবে? এখানে একটু আলাপ দেওয়া জরুরি। স্পেনের এই প্রগ্রেশনের ব্যাপারে প্রথম আলাপ তাদের সঙ্গে হয়েছে যে কাবো ভের্দের সঙ্গে স্পেন দলটা পেরে উঠলো না। 27টা গোলে শট নিয়ে ভোজিনিয়ার কাছে স্পেন আটকে গেল। এই স্পেনকে কি আমরা চেয়েছিলাম? এই স্পেন কি বিশ্বকাপের ফেভারিট? প্রথম ম্যাচে এই আলাপ আলোচনা শুরু হলো। তারপরের ম্যাচে তারা সৌদি আরবকে উড়িয়ে দিল 4-0 গোলে। তখন আপনি ধরে নিচ্ছেন যে হ্যাঁ, এই স্পেনের পক্ষে এটাই সম্ভব। উরুগুয়ের সঙ্গে যখন তারা 1-0 গোলে স্ট্রাগল করে জিতলো, তখন অনেকে বলেছেন হ্যাঁ, স্পেন হয়তো এত দূর যেতে পারবে না, বা ফ্রান্সের কাছে যদি স্পেন ছিল, তখন স্পেন হয়তো কিছুটা আউট নাম্বারড হয়ে যেতে পারে। কিন্তু আমরা যারা স্পেনের এই প্রোগ্রেশনটা দেখেছি ইউরো 2024 পর, আমরা উই নিউ যে স্পেন হয়তো আপনাকে কিছুটা স্লো স্টার্ট দিল, কারণ লামিন ইয়ামালের একটা ফিটনেস সংখ্যা ছিল, লামিন ইয়ামালের ইনজুরি সংখ্যা ছিল। তারপর স্পেন দল যেভাবে খেলা শুরু করেছে, দে ওয়েন্ট টু দ্য গিয়ার একটু লেটার স্টেজে, কারণ অস্ট্রিয়ার সঙ্গে তারা একটা পিকচার পারফেক্ট ম্যাচ খেলেছে। পর্তুগাল, বেলজিয়াম কিছুটা মনে হয়েছে দে ওয়ান্টেড টু ম্যানেজ দ্য গেম। মিকেল মেরিনো তাদেরকে একদম শেষ মুহূর্তে গোল করে বাঁচিয়ে দিয়েছেন। বাট ফ্রান্সের সঙ্গে সবাই একমত হয়েছে, যারা একটু চিন্তা করছিল যে স্পেন অতটা কনভিন্সিং না, তারা আরো বেশি কনভিন্সড হয়েছে যে স্পেন ফাইনালের জন্য একদম ফেভারিট। এবং যত কঠিন আমরা ভাবছিলাম ফ্রান্সের সঙ্গে ম্যাচটা হবে, ঠিক ততটাই সহজভাবে স্পেন বের করে নিয়েছে। এবং স্পেনের যে স্ট্যাটগুলো, মানে পুরো বিশ্বকাপে যেখানে স্পেনের শক্তি, আপনি সবচেয়ে বেশি গড় পজেশন হিসেব করতে পারেন, সেটা হচ্ছে এই স্পেনের সব থেকে বেশি সফল পাসেস রদ্রি দিয়েছেন, এটা সবাই জানেন। আপনারা সবচেয়ে বেশি ড্রিবল লামিন ইয়ামাল, নট লিওনেল মেসি। না, নট লিওনেল মেসি, এবং সেটা সবচেয়ে বেশি সফল ড্রিবল, এটাও একটু বলে দেওয়া ভালো। তার টেক অনের সংখ্যাও সবচেয়ে বেশি। এই গড় 9+ পাসিং সিকোয়েন্স পার 90, ব্যাপারটা ব্যাখ্যা করা দরকার যে তারা 28 বার, অন্তত 28 বার প্রতি 90 মিনিটসে এরকম সিকোয়েন্স গেছে তাদের এই 7টা ম্যাচের মধ্যে, যাদের 9+ পাসের সিকোয়েন্স তাদের মধ্যে ছিল, উইচ ইজ লাইক দে ওয়ান্ট টু কিপ দ্য বল, এবং সেই বলটা রাখার, পজিশনটা রাখার একটা উদ্দেশ্য আছে। ভার্টিক্যালি আপনি পিচটাকে স্ট্রেচ করবেন, অপোজিশনকে স্ট্রেচ করবেন, এবং তাদের এগেইনস্টে গোলে চান্স ক্রিয়েট করবে। এবং দে হ্যাভ দ্য মোস্ট ক্লিন শিটস। উনাই সিমন 6টা ক্লিন শিট রেখেছেন 7টা ম্যাচের মধ্যে। 649 মিনিট তিনি গোল বারটা সুরক্ষিত রেখেছেন। সেটার মানে ক্রেডিটটা অবশ্যই তার ব্যাকলাইনটাও পাবেন আলটিমেটলি। এবং তাদের বল রিকভারি টাইম ইজ দ্য হাইয়েস্ট। 11 সেকেন্ডের মধ্যে দে ওয়ান্ট টু হ্যাভ দ্য বল, কাউন্টার প্রেস করে আপনার কাছে পরিষ্কার একটা পিকচার আসছে যে এই দলটা আপনাকে হাই প্রেস করবে, হাই লাইনে খেলবে, হাই কাউন্টার প্রেস করবে, এবং পজিশন রেখে আপনার বক্সে নাস্তানাবুদ করে ছাড়বে। আবার যখন সময়ের প্রয়োজন হবে তখন তারা সিট ব্যাক করে অপেক্ষাও করবে। অন্যদিকে আর্জেন্টিনা কোন দিক থেকে কোথায় এসছে, মানে এই ঐতিহাসিক জার্নি, একদম ড্রামা, অ্যাবসলিউট ড্রামা। মানে 3-0 গোলে আলজেরিয়ার বিপক্ষে জয়, লিওনেল মেসি হ্যাটট্রিক আপনারা দেখেছেন, জোড়া গোল। এরপরে জর্ডানের বিপক্ষে জয়, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16-এ মিশরের সঙ্গে ওই ব্লকবাস্টার। এরপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সঙ্গে 120 মিনিটের আরও একটা ম্যাচ। সেমিফাইনালে যেই ধরনের রেমনতাদার গল্প আর্জেন্টিনা লিখেছে, তার মানে আপনি একটা জিনিস ধরে নিতে পারেন, মানে 75 মিনিটের পর এতগুলো গোল আর্জেন্টিনা দিয়েছে, 12টা গোল। মানে ইটস নট এ জোক। আর্জেন্টিনার এক একটা ম্যাচে রেমনতাদার গল্প, এক একটা ম্যাচে এক এক রকম রেমনতাদার গল্প। মানে প্রত্যেকটা পরতে পরতে আর্জেন্টিনা রং পাল্টেছে। আর্জেন্টিনার ফ্যানদের হৃদয়ের হার্টবিট নিয়ে তারা ছিনিমিনি খেলেছে। বৃষ্টির মধ্যে সুইজারল্যান্ডের ম্যাচ আমার মনে আছে, যারা আমার পরিচিত মানুষজন ম্যাচটা দেখতে গিয়েছিলেন খোলা মাঠে বৃষ্টির মধ্যে, কান্নাকাটি করে অবস্থা যাতা অবস্থা হয়ে গেছিল। তারপর সেই ম্যাচটা তারা জিতে পেরেছে ইংল্যান্ডের সঙ্গে 1-0 গোলে 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও তারা সেই ম্যাচটা জিতে ফেরেছে। এখন সেই ম্যাচ জেতার ক্রেডিট আপনি কাকে দেবেন?
সেই ম্যাচ জেতার একটা বড় ক্রেডিট আপনাকে দিতে হবে। এই আর্জেন্টিনা দলের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা কখনো দমে যায় না। এবং 1900 নয়, মানে এই কতগুলো ম্যাচ, অন্তত 13টা ম্যাচ তারা 2+ গোল করে কনজিকিউটিভলি স্কোর করে যাচ্ছে। এবং এই দলটার সবচেয়ে বড় ভরসার নাম ইজ স্টিল লিওনেল মেসি। সবচেয়ে বেশি গোল এই দলটার 19টা, যেটা গড়ে প্রতি ম্যাচ 2.71 করে 75 মিনিটের পর। সেটাকে আপনি বায়ার লেভারকুজেন সুলভ মেন্টালিটি বলবেন নাকি রিয়াল মাদ্রিদ সুলভ মেন্টালিটি বলবেন, যেটা আপনার ন্যারেটিভকে স্যুট করে সেটাই বলা ভালো। সবচেয়ে বেশি গোল 12টা 75 মিনিটের পর। এই যে 13 ম্যাচ টানা তারা বিশ্বকাপে টানা 2টা করে গোল দিয়েছে। এবং অপোজিশন সেন্ট্রাল থার্ডে সবচেয়ে বেশি টাচেসটা এই দলটাই রাখে, উইচ ইজ 33%। আপনি জানেন এই দলটা কিছু কিছু সময় সিট ব্যাক করতে পারে, ইংল্যান্ডের সঙ্গেও কিছু সময় সিট ব্যাক করতে হয়েছিল, লং বলে খেলতে হয়েছিল। তারপরও এই দলটা যখন গিয়ারে চলে যায়, লিওনেল মেসি যখন পায়ের বল পজিশন থাকে, তখন এই দলটা অপোজিশনের সবচেয়ে বেশি টাচেস রাখেন এবং সবচেয়ে বেশি ইন্ডিভিজুয়াল চান্স ক্রিয়েশন, সেটাও লিওনেল মেসির গোল কন্ট্রিবিউশনের খাতায়। আপনি জানেন নামটা কার? লিওনেল মেসি। এক্স্যাক্টলি। আর নকআউট স্টেজে 2019 সাল থেকে মানে 2019 সালের পর থেকে কোনো ম্যাচ আর্জেন্টিনা হারে না, এবং বিশ্বকাপে সবশেষ হারটা তাদের ওই সৌদি আরবের বিপক্ষে। মানে আপনি জানেন আর্জেন্টিনা একটা রেকনিং ফোর্স, অ্যাবসলিউট রেকনিং ফোর্স। সেই রেকনিং ফোর্স ইজ মিটিং অ্যান ইমুভেবল অবজেক্ট, যেটা স্পেন তারা 37টা ম্যাচ ধরে অপরাজিত। Unbeaten. যদি আর্জেন্টিনাকে ইন্সপিরেশন খুঁজতে হয়, তাদেরকে খুঁজতে হবে সেই দেলা ফুয়েন্তের প্রথম ম্যাচটায় স্কটল্যান্ডের সঙ্গে যখন তারা হেরে গিয়েছিল। যদিও সেই ম্যাচের কোনো ছিটায় পাতায় কিছুই তারা খুঁজে পাবে না। আলটিমেটলি এই ম্যাচের স্টার্টিং 11 আমরা কিরকম দেখতে পাচ্ছি স্পেনের, না আর্জেন্টিনার স্টার্টিং 11 যদি আমরা দেখি, আর্জেন্টিনার স্টার্টিং 11-এ কিছু পরিবর্তনের কথা আমরা শুনছি, হয়তো সেটা বলাটা এখনই মুশকিল। গত ম্যাচে জুলিয়ানো সিমিওনে স্টার্ট করেছিলেন 4-1-3-2 ফরমেশনে, সেখানে আজকে একটা 4-4-2 উইথ রেখে ফরমেশনটা শুরু হতে পারে। স্পেনের ফুল ব্যাক কিংবা ওয়াইড মিডফিল্ডারদেরকে কন্টেইন করার জন্য মলিনা নাকি মন্তিয়াল, এটা একটা প্রশ্ন হতে পারে। সিমিওনের বদলে দেপল খেলবেন কিনা? সিমিওনের বদলে দেপল খেলতে পারেন, দেপলকে খেলানো হতে পারে। তার ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স আছে। আর্জেন্টাইন লাস কালোনিতা দলের একটা নির্ভর সদস্য, তার উপর তিনি যে কোনো সময় নির্ভর করতে পারেন। কিন্তু সিমিওনে থাকার ফলে ইংল্যান্ডের যে অপোজিশন হাফের ডিফেন্সিভ লাইনটা ছিল সেটাকে কিছুটা বাইলাইন, মানে কিছুটা হচ্ছে আপনার স্ট্রেচ করা গেছে। অফসাইড লাইনে তিনি মাঝখানে খেলে কিছু বল ডেলিভারি দিয়েছেন এবং ওয়াইড উইডথে চ্যানেলে স্প্রেড করেছে। কিন্তু স্পেনের একটা স্পেসিফিক গেম আইডেন্টিটি আছে। আর্জেন্টিনার আইডেন্টিটি হতে পারে কাম ব্যাক করা আইডেন্টিটি, কিন্তু সেটা আসলে তাদের দলের আইডেন্টিটি না। কিন্তু স্পেনের একটা দলীয় আইডেন্টিটি আছে, সেটা তাদের স্টার্টিং 11 দেখলেই মোটামুটি বোঝা যাবে। স্পেনের সম্ভাব্য একাদশ আমরা দেখছি 4-3-3 ফরমেশনে তারা খেলে। ওই যে সিঙ্গেল পিভট, দ্য গেম চেঞ্জার রদ্রি, দ্য টেম্পো কন্ট্রোলার, ফাবিয়ান রুইস থাকবেন লেফট ফুটের সেন্টার মিড, একটা ব্যালেন্স আনার জন্য বায়েনা স্টার্ট করবেন আশা করা যাচ্ছে। ওয়েরসাবাল আর লামিন ইয়ামাল তো থাকছেন, দুই ফুল ব্যাক কুকুরে আর পেদ্রো পোরো। এইখানে একটা বড় সড়ো টেস্ট আর্জেন্টিনাকে দিতে হবে। হাউ ডু দে হ্যান্ডেল পেদ্রো পোরো মেকিং ওভারল্যাপিং রানস, আন্ডারল্যাপিং রানস, কুকুরেয়া, লাপোর্ট, কুবার্সি। তারপর গিয়ে উনাই সিমনের বাধাটাও টপকাতে হবে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হতে পারে মিডফিল্ড, আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হতে পারে ফুল ব্যাক অপশনস, এবং ওই সেন্টার ফরওয়ার্ডদের থামানো। ওয়ারসাবাল যখন আপনার সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলবেন। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা ডিফেন্সিভ লাইনে যখন ওয়ারসাবাল এবং দানি ওলমো তাদের দুই সেন্টার ব্যাককে পিন করে রাখবেন। কারণ আমরা জানি লিসান্দ্রো মার্তিনেজ, কুতি রোমেরো দুইজনের পেয়ার দুর্দান্ত, দে ওয়ার্ক সো ওয়েল ইন ট্যান্ডেম। কিন্তু দুইজনই খুবই অ্যাগ্রেসিভ, দুইজনই বলে কমিট করতে চান। যখনই অপোজিশনের পায়ে বল যাচ্ছে কিংবা অপোজিশনের পায়ে বল যাওয়ার সুযোগ রয়েছে, দে ওয়ান্ট টু ক্লোজ আউট দি অপশন, এবং সেখানে কিছু অ্যাগ্রেসিভ ট্যাকেলের অপশন আমরা দেখতেও পারি। আমরা লাস্ট ম্যাচে দেখেছি 55 মিনিটসের মধ্যে লিসান্দ্রো মার্তিনেজ এবং কুতি রোমেরো ইয়েলো কার্ড কনসিড করেছিলেন, যেটা এই ম্যাচে হলে করা যাবে না। তাদেরকে কোনোভাবেও ইয়েলো কার্ডের ফাড়ায় পড়া যাবে না, তাহলে স্কালোনি একটা বড় বিপদে পড়ে যাবেন, কারণ তিনি কমিট করতে পারবেন না। আপনি যদি স্পেনের সঙ্গে ম্যান কমিট না করতে পারেন, সেটা আপনার জন্য খুব মুশকিল হয়ে যাবে। লামিন ইয়ামাল যেটা করবেন, লামিন ইয়ামাল যখন ওয়াইডে তিনি তার ফুল ব্যাককে স্ট্রেচ করছেন, অর্থাৎ সেখানে থাকবে তাগলিয়াফিকো স্ট্রেচ করলে সেই জায়গাটায় যখন ওয়ারসাবাল এবং ওলমো অবস্থান নিচ্ছেন, সেই ওই সার্কুলেশনটা মেনটেন করার জন্য আপনার এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস মাকালিস্তারকে গিয়ে সেখানে একটা সাহায্য করতে হতে পারে। আবার সেখানে আবার মিডফিল্ড একটা ফাঁকা জায়গা তৈরি হতে পারে। কিন্তু তারা যদি বল উইন করতে পারে, আপনার যদি ওয়াইডে একজন প্লেয়ার থাকে, তাহলে ওয়াইডের প্লেয়ার যে বলটা নিয়ে লিওনেল মেসিকে ফাঁকা করে দিতে পারেন, অ্যান্ড দেন ইউ ফেস আমরিক লাপোর্তে এবং মার্ক কুকুরের সঙ্গে মেসির একটা মানে ব্যাটল হতে পারে। বাট সেটা হয়তো ফাবিয়ান রুইস কিংবা রদ্রি কেউ একজন কখনো দুইজন মিলে শিফট পালন করে একজন মেসির দায়িত্ব নেবেন। যখন মেসির একজন দায়িত্ব নিচ্ছেন, অন্যজন বল প্রোগ্রেশনে হেল্প করছেন, আরেকজন যখন, মানে ব্যাপারটা হচ্ছে ইন ট্যান্ডেম ঘুরতে থাকবে আর কি।
এক্স্যাক্টলি। আর এই দুই দলের দুই স্কোয়াডে আপনি 8 জন লা মাসিয়ার গ্র্যাজুয়েট খুঁজে পাবেন, মানে 26 হিসেব করলে। আর তারপর এই বাকি যে 7 জন আছে না, একদিকে লিওনেল মেসি, অন্যদিকে বাকি 7 জন স্পেনের। বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদ সুলভ একটা মানে হ্যাঁ, লড়াই হবে না, একটা লড়াই হলেও হতে পারে। এবং মেসির রেকর্ডটা, মেসি ক্লাব লেভেলে এই যতগুলো প্লেয়ারকে ফেস করেছেন, কুকুরেয়া বলেন, রদ্রি বলেন, তাদের সঙ্গে রেজাল্টটা মানে স্ট্যাটটা খুবই ভালো লিওনেল মেসির। লিওনেল মেসির সব শত্রু এখানে পরিচিত এবং শত্রু মানে উই আর লুকিং ফর শত্রুস। যাই হোক, আর লিওনেল মেসির সব প্লেয়ারদের সঙ্গে খেলার একটা বড়সড় অভিজ্ঞতা আছে এবং লিওনেল মেসির সব থেকে বড় কথা ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। প্লাস এনজো ফার্নান্দেজ গোল পেয়েছেন, লাউতারো মার্টিনেজ গোল পেয়েছেন। এই সব জিনিস আসলে একটা বাড়তি বুস্ট হয়তো আর্জেন্টিনাকে দেবে, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট দে আর দ্য টপ স্কোরার্স অফ দ্য টুর্নামেন্ট। আমরা একাদশ নিয়ে আরো কিছু কথা বলতে চাই, যে কথাগুলো বলাটা গুরুত্বপূর্ণ, নয়তো হয়তো মিস হয়ে যাবে। সেকেন্ড হাফ পুরোপুরি ডিফারেন্ট একটা গেম আমরা দেখতে পাবো, কারণ সেকেন্ড হাফে লাউতারো মার্টিনেজ একটা সময় নামবেন। স্পেন এখন গোল আগে করে নাকি আর্জেন্টিনা গোল আগে করে, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা পেদ্রির কথাই বলতে ভুলে যাচ্ছি, যে পেদ্রি যখন নাও নামানো হতে পারে শুরুতে, কারণ আপনি দেখছেন যে নকআউট স্টেজে লেটার হাফে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে ফাবিয়ান রুইজকে যে আপনি খুব দুর্দান্ত কাজ করতে পারছেন। তার মানে বল প্রোগ্রেশন, সেকেন্ড লাইন অফ অ্যাটাক এবং একই সঙ্গে মিডফিল্ডটাকে প্রপারলি টিক করানোর জন্য আপনি ফাবিয়ান রুইজের চাইতে ভালো কোনো অপশন পাচ্ছেন না। যদিও পেদ্রি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অপশনস আউট দেয়ার। মিকেল ওয়ারসাবালকে দিয়ে আপনি যে কোনো সময় গোল করাইতে পারেন, মানে এনি টাইম হি ক্যান স্কোর, এবং সেরকম অপরচুনিটিস মিকেল ওয়ারসাবালের কাছে আসবে। আবার আপনি আর্জেন্টিনার হাফে দেখেন, আমরা দুই ফুল ব্যাককে নিয়ে কথা বলতে পারি, মলিনা, তাগলিয়াফিকো, যেই দুজনেই শুরু করুক না কেন, স্পেনের হাফ যদি কেউ আন্ডারল্যাপ করেন অর্থাৎ ইনভার্ট করেন, কুকুরে বা পেদ্রো পোরো, তাদের অপোজিশনে ফাঁকা জায়গা তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, যেটা লিওনেল স্কালোনি হয়তো সেটা পেনিট্রেট করতে চাইবেন। এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস মাকালিস্তের দুজনই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে দুর্দান্ত ভূমিকা পালন করেছে, যেটা অনেকদিন ধরে মিসিং ছিল। সো দে ওয়ান্ট টু রেপ্লিকেট দ্যাট ফর্ম অ্যাজ ওয়েল। হুলিয়ান আলভারেজ, তার থেকে মানে ডিফেন্সিভ ওয়ার্ক রেট এবং মানে প্রেসিংটা আমরা দেখছি, জানি না এই ম্যাচেও হয়তো তার একটা বড় ভূমিকা থাকতে পারে, বিকজ দে লিয়ান্দ্রো পারেদেস আর্জেন্টিনার সবথেকে বেশি কমপ্লিটেড পাস ওই লিস্টটাও তার, এবং তিনি সব মিনিট খেলেনও নাই, না সব মিনিট তিনি খেলবেনও না, হয়তো 60 মিনিটসের পর গিভেন আর্জেন্টিনা যদি ম্যাচে পিছিয়ে যায় কিংবা 0-0 অবস্থায় থাকে, সেখান থেকে নিকো গনসালেসকে নামানো হতে পারে, পেছনে হয়তো তখন আপনি মাকালিস্তের কিংবা এনজোকে দিয়ে দিবেন, এই দিকে হয়তো রদ্রিগো দে পল কিংবা জুলিয়ানো সিমেনে যে না থাকেন তাকে একজন নামিয়ে উইডটা প্রোভাইড করা। যদি খেলা পেনাল্টি শুটআউটে যায়, do you see goalkeeper changes for Spain? না, উনাই সিমনই থাকবেন। নো ওয়ে, উনাই সিমন থাকবেন। এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। আজকে কোনো ধরনের এরকম মানে গোলকিপার চেঞ্জ করে পেনাল্টি শুট, নো ওয়ে। এমি মার্টিনেজ, উনাই সিমন, আপনি কনস্ট্যান্টলি এটাই দেখবেন। এবং এমি মার্টিনেজের শো আমরা এখনো দেখি নাই, বাকি সবারই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউশন দেখেছি। এমি মার্টিনেজ গোল কনসিড করছেন, যদিও তার হাতের আঙ্গুলের সমস্যাটা রয়েছে যেখানে সার্জারি করাতে হবে, তারপরও আমার মনে হয় পেনাল্টি শুট আউট হলে এমি মার্টিনেজ গেটস the advantage far ahead away. তারপরও উনাই সিমন ইজ এ ভেরি গুড শর্ট স্টপার, তিনি ভালো সুইপিংও করতে পারেন, সেটা আমরা ফ্রান্সের ম্যাচে দেখেছি। এই ধরনের সিচুয়েশনে মানে অ্যাটলিস্ট ফ্রান্সের সঙ্গে না হয় তারা এই ধরনের সিচুয়েশনে পড়েছে, কিন্তু আর্জেন্টিনার সঙ্গে এই সিচুয়েশনে পড়তে তারা চাইবে না, কারণ এর যদি হুলিয়ান আলভারেজ একবার বল নিয়ে টান দেন, আপনার পেছনে লিওনেল মেসি আনমার্কড অবস্থায় থাকবেনই। লিওনেল মেসি ক্যান ডু দ্য ড্যামেজ এনি টাইম এই ম্যাচে। আরো একটা প্রশ্ন, মানে এই ম্যাচটা আসলে আমরা কেমন দেখবো? ফিজিক্যাল, এখানে কি অনেক বেশি চ্যালেঞ্জেস হবে নাকি ভাগ করে ফিজিক্যাল চ্যালেঞ্জের কিছু স্টেট থাকবে, কিছু এন্ড টু এন্ড স্টাফ থাকবে, কিছু খুবই আর্জেন্টিনা স্ট্রেচ করে ব্যাকলাইনে বসে খেলবে, স্পেনও দেখবেন আপনি 7-8 জন ম্যান নিয়ে বসে আছে, এরকম ঘটনা আপনি দেখবেন, কিন্তু খুবই এন্ড টু এন্ড ম্যাচের সংখ্যাটাই মানে টাইমটাই হয়তো আমরা বেশি দেখবো বেসিক্যালি, মানে রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবলই খেলবে আসলে দুই দল। বিশ্বকাপের ফাইনালে এসে এই ম্যাচের প্রেডিকশন কি আপনি দিতে চান? রিস্ক আপনি শুরু করেন। এই ম্যাচের প্রেডিকশন আমি দিতে চাই না, এই ম্যাচের প্রেডিকশন দেওয়ার সাহস আমার নাই। আমি স্পেন আর্জেন্টিনা ম্যাচে লিওনেল মেসিকে এনজয় করতে চাই, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.